বেশ পছন্দ করতে স্যারের ভিডিওগুলো, সেইটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কাজ করতে যেত, সেখানে যাই পরে কোথাও যদি কিছু অসুবিধার ভিতরে পড়তো, তো সেই জায়গা থেকে যে একটা মানুষকে আইনি যে সহায়তাগুলো দেওয়া, সেই জিনিসগুলো দেখে আমার দমে ভালো লাগতো। তো সেইটা দেখে পর আজকে স্যারকে এখানে পাইছি। জোহার স্যার। হ্যাঁ, আজকে আপনাকে একটা জিনিস শিখাবো, সেইটা হচ্ছে যে আমাদের পুরুলিয়ার থেকে দমে লোক বাইরে যায় খাটতে লাগে, তো সেই জায়গায় দাঁড়ায় পরে কোনো যদি প্রবলেমে পড়ে বা কোনো অসুবিধায় পড়লো, আর ম্যাক্সিমাম লোক হচ্ছে পরিযায়ী শ্রমিক আর আনরেজিস্টার্ড লেবার, ওইখানে কোনো কোম্পানির সঙ্গে যে এরকম একটা কন্ট্রাক্ট হলো যে 5 বছর 10 বছর এই স্যালারির ভিতরে কাজ করা হবে, সেই জায়গায় কোথাও একটা অসুবিধার ভিতরে পড়লো, তো সেই জায়গায় তাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তারা ঠিকঠাক পারে না, বাইরে জায়গায় কথা বলতে পারে না, সেগুলো উকিল কোথায় ধরবে, তো এই জায়গাগুলোর থেকে কি কি একটা সাধারণ মানুষ হিসাবে নিজেদের রাইটস কি কি আছে? মেন হচ্ছে যে সকলকে আগে ভাইয়ের চ্যানেল থেকে যারা দর্শক বা শ্রোতা আছে তাদের সকলকেই শুভেচ্ছা জানাই। আর যেহেতু পুরুলিয়া ভাষাটা পুরো জানা নেই বলে আর পুরুলিয়া ভাষার যে সম্মান, এই সম্মানটাকে নষ্ট করতে চাইছি না, যে আমি যেহেতু সঠিক জানি না, তারপরেও পুরুলিয়ার সকল ভাই এবং বোন, জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। ভাই একটা প্রশ্ন করলো যে বাইরে মামলা না, বাইরে কাজ করতে গিয়ে মামলা, শুধু মামলা নয়, বাইরে কাজ বিভিন্ন রকম সমস্যা। একটা ছোট্ট উদাহরণ বলি যে পুরুলিয়ার একজন আমাদের কেরালায় গিয়ে কাজ করতে গেছে, কেরালায় কাজ করতে গিয়ে যে হোটেলে থাকে সেই হোটেলে দীর্ঘদিন ধরে কাজ করে, পরে যখন বাড়ি আসবে বোনের বিয়ে, তো যেহেতু কেরালা আপনার পুরুলিয়ার মানুষ সাদাসিধে মানুষ, একটা মালিকের আন্ডারে কাজ করছি, তো সেটা বাড়ি যখন যাব তখন টাকাটা নিব, প্রত্যেক মাসে টাকাটা নেয়নি। এবার দীর্ঘদিন যখন কাজ করেছে টাকাটা অনেক বেশি হয়ে গেছে, পরে যখন বলছে আমার বোনের বিয়ে যে বাড়ি যাব, তখন আর টাকা না দিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। তখন আমরা গিয়ে সেখানে গিয়ে ছুটিয়ে ছাটিয়ে নিয়ে আসলাম। দ্যাট ইজ, তো এটা আবার অনেক আছে যারা কন্ডাক্টরের কাজ করে, তাদেরকে টাকা দেয় না, চলে আসে, যা তোকে টাকা দিব না, এরকম অনেক মানুষ আছে মহারাষ্ট্র এবং বিভিন্ন জায়গাতে। এই জায়গাগুলোতে দেখুন, একজন, আমি তো কোনো ফেরেশতা বা দেবদূত নয়, একজন আইনের ছাত্র বা আইনের মানুষ হিসাবে আইন অনুযায়ী যে উপকার করা প্রয়োজন আমার, যতটা আমি পারি আমার হৃদয় থেকে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো। আগামীতেও দাঁড়াবো, এবং যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু পুরুলিয়া, স্পেশালি পুরুলিয়ার ওন্দা, মানবাজার, এই হুড়া, এই যে এলাকা, বিস্তীর্ণ এলাকাগুলো আছে, এই মানুষগুলো আমার অত্যন্ত কাছের এবং খুব আন্তরিকতার সম্পর্ক আছে, এবং অনেকে পরিচিত আছে, তারা বিভিন্ন সময় ফোন করে, বা আমার প্রচুর মামলা আমি পুরুলিয়ার করেছি। স্যার, আমাদের সাধারণ নাগরিক হিসাবে আমাদের যে একটা নিজস্ব রাইটস বলে একটা জিনিস আছে, এগুলা কি কি? কারণ আমরা জানি না যে আমাদের ভারতবর্ষে আমাদের নিজস্ব যে একটা অধিকার আছে, সাংবিধানিক অধিকার, সেগুলো তো আমাদের 90% লোকের তো জানা নাই। তো এই জায়গা থেকে নিজেকে কি করে কতটা অ্যাওয়্যার করতে পারবো, বা এটা জানাটা কতটা দরকার? সবার প্রথমে যেটা করতে হবে যে মানুষকে সচেতন হতে হবে যে আমি কোনো এক জায়গায়, ভাই পেট্রোল পাম্পে সিগারেট খাবি না, আমি পয়সাওয়ালা মানুষ বা আমি জানি না, আমি সিগারেট জ্বালিয়ে দিয়েছি, কেউ এসে বললো, এই ভাই গিয়ে বলে যায় সিগারেট খাবি না, পেট্রোল পাম্পে সিগারেট খাবি, তো এই যে বললো মানে এটাকে মেনে নিতে হবে। আমি সমস্ত কিছু জেনে এই পৃথিবীতে এসেছি এটা কিন্তু নয়। তো কোনো মানুষ, সচেতন মানুষ যখন কাউকে কোনো কিছু নিষেধ করে, তখন কিন্তু সেই মানুষগুলো জেনে চলতে হবে বা মেনে চলতে হবে। পেট্রোল পাম্পে যদি কেউ সিগারেট খায়, তাহলে এটা যে কত বড় ক্ষতি, যারা জানে এই বিষয়টা তারা বুঝতে পারবে না। আমি মাতো তোর কথা কেন শুনবো, এই ভাই কাউকে কোনো একটা রাস্তার মাঝখানে দাঁড়া, সাইডে দাঁড়া বললো, তুই কে, তোকে মানি না, তো এই মনোভাবটা ছেড়ে দিতে হবে যে আমি সব জানি, সব বুঝে গেছি, আমি আর কাউকে তোয়াক্কা করি না, এটা নয়। মানুষ যদি কোনো ভালো পরামর্শ দেয়, সেই পরামর্শ নিয়ে এগিয়ে চলতে হবে। কারণ 62 বছরের বুড়ো, 40 বছর বুড়োকে যদি এখন দেশের ফান্ডামেন্টাল রাইটস নতুন করে বাল্যপাঠের মতন পড়ায়, তাহলে সাজবে না বা শুনতেও চাইবে না। তাই ডাইরেক্ট টাটকা কথা হলো এই, কেউ যদি কোনো খারাপ জিনিস থেকে নিষেধ করে, সেটাকে মেনে চলার নামে বুদ্ধিমান। স্যার, আমাদের পুরুলিয়া আপনি কেমন ঘুরলেন? পুরুলিয়া অত্যন্ত ভালো ঘুরলাম। আর পুরুলিয়ার সব থেকে যেটা ভালো লাগলো, পুরুলিয়ার মাস্টারমশাই আপনাকে বলি যে পুরুলিয়ার যেটা আমাকে ভালো লাগলো সেটা হলো যে পুরুলিয়ার মানুষ প্রকৃতি প্রেমী মানুষ। মানে আমাদের এলাকাতে বা অন্যান্য জায়গাতে ধরুন আমাকে আঘাত দিল, তো আমি আঘাত পেলাম, তো এখানকার মানুষ যে প্রকৃতিকে আঘাত দিলেও ব্যথা পায়,
এটা আমার খুব ভালো লেগেছে এবং পুরুলিয়ার একটা আলাদা স্বাদ। এটা একটা উদাহরণ যদি বুঝাই দেন। না, এটা তো তাহলে কন্ট্রোভার্সি হয়ে যাবে, কারণ গভর্নমেন্ট হয়তো কোনো একটা অর্ডার দিয়েছে, কোনো মানুষ সেটাকে করতে দিচ্ছে না, তো এগুলো ডেভেলপমেন্ট গভর্নমেন্ট বিভিন্ন রকম ব্যাপার আসবে। কিন্তু এইটুকু মূল এবং মুটের উপর কথা হলো যে আমি যে সমস্ত মানুষগুলো বা যে জায়গাগুলোতে ঘুরলাম তাতে দেখে বুঝতে পারলাম যে মানুষ প্রকৃতিপ্রেমী মানুষ। তাই তো প্রকৃতি বা পুরুলিয়ার এখনো যে ওয়েদার বা এখনো যে সম্পদ সেগুলো অক্ষত আছে। নাহলে কত এরকম জায়গা আছে যেগুলোতে প্রকৃতিকে কেটে নষ্ট করে ভেসে দিয়ে মানে বাঞ্জারা করে দিয়েছে। আগে যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্যটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের এইখানে এত কিছু থাকার পরও আমাদের এখানে লোক বাইরে কাজ করতে যায় না, বাইরে কাজ করতে যাওয়া বা নিজেকে সেই জায়গায় স্টাবলিশ করা, সচেতন হবে। যে আমি একটা কথা বললাম, সচেতন হতে হবে। মানুষ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ে, তার বিভিন্ন রকম কারণ থাকে। সরকার যদি আমাকে চায়, আমাকে এক জায়গায় আছে আর একটা স্টেপ উঠিয়ে দিতে পারে। কোনো সরকার কারো সংসারটা, আমি যদি কালকে মুখ্যমন্ত্রী হই, আমি কিন্তু সংসার চালাতে পারবো না, আমি একটা স্টেপ উঠিয়ে দিই। যখন কোনো স্টেপ উঠে যায় সেই জায়গাটাকে বা ওই সুযোগটাকে ধরতে হয়। সরকারের কত রকম বেনিফিট আছে তুমি নিজে জানো না, তাহলে আগে যেগুলো দিচ্ছে সেগুলো নিয়ে ইয়ে করতে হয়। যেগুলো দিচ্ছে না সেগুলো নিয়ে হয়তো রাজনৈতিক চক্করে পড়ে সেগুলো নিয়ে আন্দোলন। কিন্তু কি কি দিচ্ছে আগে জান। যে আমি এখানকার একজন মাহাতো পরিবারের ছেলে, আমি এখানকার আদিবাসী বা কুর্মী বা যারা আছে এই সম্প্রদায়ের মানুষ, আমার জন্য কি কি ব্যবস্থা আছে আমি সেটা না জেনে হ্যাঁ অমুক জায়গায় কি হয়েছে ওইটা নিয়ে আন্দোলন করছি না। আগে জেনে যখন আমার সাফিসিয়েন্ট অভাব হবে তখন সেটাকে করতে হবে। এই যে কেন যদি আমরা নিজেরাই বলি যে স্কুল আছে, প্রত্যেকটা স্কুলে মাস্টারমশাই যায় এবং মিড ডে মিল চালু আছে, তবু আমি পড়াবো না, এরকম মানসিকতারও মানুষ আছে। তো তাহলে নিজেকে আগে পরিবর্তন করতে হবে, তাহলে দেশ পরিবর্তন। স্যার আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, এই রিসেন্টলি ফেসবুকে একটা দমে নিউজ ভাইরাল হচ্ছিল, একটা ছত্তিশগড়ের মনে একটা জার্নালিস্ট আছে, সেই জার্নালিস্টের কোনো কারণে একটা ভিডিও করেছিল, তো সেইটার জন্য ফেসবুক মানে ভাইরাল হয়ে গেছিল খবরটা, তো তার ডেড বডি পাওয়া যায়। তো সেই জায়গায় দাঁড়ায় পড়ে এই যে এখন মানে ফেসবুকে আমরা বিভিন্ন জন ভিডিও করছি, এখনো পর্যন্ত ভারত সরকারের কি কোনো নিয়ম আছে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও করার জন্য? এটার জন্য একটা লিগ্যাল পারমিশন নিতে হবে প্রেস? না না না, ফেসবুকের জন্য কোনো পারমিশন নাই। তোমাকে বুঝতে হবে যে তুমি কোন খবরটা করলে কোনটা বা কোনটা সমাজে, মানে কেউ যেরকম অনেক বৃদ্ধ মানুষ আছে ফেসবুক চালাতে জানে না, সাউথ ইন্ডিয়ান হিরোইনের নায়িকা নাভি পেট ফেট দেখে আছে, ওইটাকেই হাই স্কুলের মাস্টারমশাই রিটায়ার্ড ফেসবুক নতুন খুলেছে, ও জানে না, ওটাকে সরাতে গিয়ে হয়তো শেয়ার হয়ে বসে আছে। এবার তার ছাত্ররা দেখে হচ্ছে মাস্টারমশাই এবার এই হিরোইনের ছবি কি ব্যাপার, তো জানতে হবে আগে। এবার ধরুন একটা জায়গাতে কোনো ঘটনা ঘটেছে, ওই ঘটনাটাকে তুমি যদি শেয়ার করো তাহলে এটা আইন আছে, এগুলো একটা নির্দিষ্ট আইন আছে। যেমন দাঙ্গার খবর, একটা জায়গাতে হিন্দু মুসলমান বা মুসলমান হিন্দু বা আর কোনো জাতির সাথে একটা দাঙ্গা লেগেছে, এই খবর তুমি দিতে পারবে না। এই খবর দিলে তোমার উপর মামলা হবে, প্লাস কৈফিয়ত দিতে হবে, কারণ এইগুলো আগুনের থেকে বেশি ভাইরাল। তোমার এখানে কিছু ঘটনা ঘটলো, ওই ঘটনাটা সবসময় এগুলো যেরকম রেলওয়ের সম্পত্তিতে সবাইকে পোস্টার মারতে পারবে, যেরকম এই যে অ্যাডগুলো দেখাচ্ছে এই যে রোডের সামনে যে অ্যাড, সেগুলো রেলওয়ের জায়গাতে নাই। রেলওয়ের জায়গাতে কোনো অ্যাড দিতে পারবে না, কারণ তাদের কাছ থেকে পারমিশন নিয়ে হোর্ডিং ফোর্ডিং তারা বসাবে। তো এরকম প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে ব্রাদার। আমার একটা ধরুন আমি এই চা খাচ্ছি, আমার একটা নিজস্ব প্রাইভেসি আছে, সেটা ভিডিও করে নিলাম, এই যে উকিল বাবু, এই যে উকিল বাবু, কোনটা পারমিশন আছে কোনটা নিজেকেও জানতে হবে। মানে আচ্ছা ধরুন এই যে অনেক সময় ক্ষেত্রে কি হয়, ফেসবুক আছে, আমি ওই মোবাইলটা কাউকে দিয়ে দিলাম, অ্যাসেসটা থেকে গেল, ওখানে লিখে দিল পাকিস্তানি লিখে, তুমি অ্যারেস্ট হবে। এই যে মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনে বা মোবাইল বিক্রি করে দিল, তো ওখান থেকে যে ওকে ফরম্যাট করে উড়াতে হবে। এরকম কত ঘটনা আছে, আমি নিজে মামলা করেছি, 3টে মামলা। ফেসবুক বেঁচে দিয়েছে, জানি না শুনে না, হঠাৎ করে এরকম কমেন্ট করে দিয়েছে যে বাড়িতে পুলিশ এসে উঠে নিয়ে গেছে, আজও জামিন পাইনি। তো আর এই যে ধরুন আমাকে আপনার ভালো লাগে না, আমি মোফাক্কিরুল ইসলাম, আমাকে ভালো লাগে না যে একটা ফালতু একটা কমেন্ট করে দিলেন, যে কমেন্টটাতে আমি আপনার উপর মামলা করে আপনার আইপি অ্যাড্রেস ধরে অ্যারেস্ট হয়ে জামিন নিতে হবে আপনাকে।
মানে বাক স্বাধীনতা মানে কি? বাক স্বাধীনতা যাচ্ছে তাই না, এরকম ব্যাপার না। বাক স্বাধীনতা মানে যাচ্ছে তাই না। অনেকেই বিভিন্ন, আমার কোনো জিনিস অপছন্দের হতে পারে তার মানে যে সবার অপছন্দের এটা কিন্তু না। এই জিনিসগুলো সজাগ সচেতন থাকতে হয়। আচ্ছা ধরুন স্যার, আপনি যে কথাটা বললেন, আপনি ভিডিও করছেন, আপনার ভিডিওটা কারো পছন্দ হলেও নাই, দেখবে না, আনলাইক করে দেবে। ওইখানে যে পরে কমেন্ট করলো উল্টাপাল্টা কোনো একটা গালি বাখান দিয়ে দিল, তো সেই ক্ষেত্রে যার ভিডিওতে গালি বাখানটা দেওয়া হলো সে কি অ্যারেস্ট, মানে যে ব্যক্তিটা করলো, আমি যদি ওটাতে আমি আঘাত পাই, আমাকে মাস্টারমশাই বা তুমি একটা খারাপ কমেন্ট করলে যেটাতে আমি আঘাতপ্রাপ্ত হলাম, ওই আঘাতপ্রাপ্ত পয়েন্ট বা আমি মনে করছি যে আমার আশঙ্কা আছে, আই শালা পুরুলিয়া তোকে দেখে নেবো, এরকম বলে আমার একটা শঙ্কা হলো। আর আমার পুরুলিয়াতে ধরুন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা আছে, মামলা হিয়ারিং করতে আসবো, তুমি একটা কমেন্ট করছো আই শালা তোকে দেখে নেবো, তো এই তখনই আমি পুলিশকে দিব যে কি জানি কি, আমি তো জানি না তোমাকে কে, ফেসবুক মানে ওপেন প্ল্যাটফর্ম, কে কোন কমেন্ট করে জানতে পারবো না। ভাই পুলিশ, হ্যালো ওসি সাইবার, একটু দেখো তো ব্যাপারটা কি আছে, দেখে তোমাকে রাত 2টার সময় তুলে নিয়ে চলে যাবে, লকআপে ভরবে, যে তোমাকে কারণ ব্যাখ্যা করতে চাইবে যে কেন গাল দিলে, কি না উকিল বাবুর নাকটা লম্বা ওই জন্য গাল দিয়েছে, খুব ভালো, এই গ্রাউন্ডটা মাফ করা যাবে, বা উকিল বাবুর এইটা এই, তো এগুলো করা যাবে, ভালো ইয়ে করা যাবে, কিন্তু ওই তুমি করতে পারবে না। স্যার আমি গ্রাউন্ড লেভেলের কোশ্চেন করছি এখনকার। স্যার আমাদের পুরুলিয়াতে এসে কি কি খাবার খেলেন লোকাল? অনেক কিছু খাবার খেলাম, ঘুম থেকে উঠে হোটেলে তো অ্যাকচুয়ালি খেলাম, কারো বাড়িতে বা স্পেশালি যে পুরুলিয়ার মানুষ, হোটেল মানে তো এভরিওয়্যার ইজ সেম, যা চাইবেন তাই দিবে ওরা, বলে আমরা যা পছন্দ মতো বলেছি তারাই দিয়েছে, বলে মানে একদম পুরুলিয়ার মাটির খাবার খেতে পাইনি। আমি বোঝাতে পারলাম না, আমি শুধু বলতে চাইছিলাম যে হোটেল তো এভরিওয়্যার সেম, তারা কাস্টমারকে যেটা চাইবে সেটা দিবে, আমরা যা চেয়েছি তাই দিয়েছে। যে এই পুরুলিয়াতে মাইগ্রেন্ট লেবারের সংখ্যা সবচেয়ে বেশি মনে হয়, ঠিক আছে, তাহলে তাদের উদ্দেশ্যে বা তাদের সচেতনতার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, শুধুমাত্র পুরুলিয়ার মাইগ্রেন্ট ওয়ার্কার বা যারা বাইরে কাজ করতে গেছে, যে মানুষগুলো বাইরে কাজ করতে যায় তারা নিতান্তই গরিব এবং তারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ। আমি হাইকোর্টের উকিল, আমি বোম্বাইয়ের পুনাতে গিয়ে রাজমিস্ত্রির কাজ করব না, বা আমি কোনো হোটেলে করব না। যাবে কে? যার বাবার নেই বা যার বাড়িতে নেই বা যে কিছু বোঝে না বা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়ে আছে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ে আছে, সে যাবে। তো সে যখন যাবে তাকে ওখানকার আইন এবং সমস্ত কিছু মেনে চলতে হবে। একটা ছোট্ট উদাহরণ বলি, ওখানে গিয়ে 5,000 টাকার লোভে গাঁজার ব্যবসা, গাঁজার সাথে ধরা পড়েছে। এইবার গাঁজা থেকে কেরালায় ধরা পড়লে বা পুরুলিয়াতে ধরা পড়লে 2 লাখ টাকা সিউরিটি লাগবে। 2 লাখ টাকা সিউরিটি মানে কি? মানে বাপের জমি দলিল দিয়ে তোমাকে ওখান থেকে বেরিয়ে আসতে। ও তো নিজেই থাকে কি বলে সরকারের দেওয়া জমিতে, জমি দলিল পাবে কোথায়? তো জামিন হয়ে গেছে, কোর্ট আদালত জামিন করে দিয়েছে, কিন্তু সিউরিটি জমা না দেওয়ার কারণে জেল থেকে বেরোতে পারছে না। তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো প্রচুর আছে, তাই সজাগ সচেতন হয়ে এক কথায় বাইরে গেছি, মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে কামাই করবো, আর ওই টাকা ওখানে বাকি বা ডিউ না রেখে বাড়িতে পাঠিয়ে সংসার চলবে। আর ওখানকার আইন অনুযায়ী ওখানে গিয়ে মানুষ জুয়া খেলছে, ওখানে গিয়ে কোনো মেয়েকে প্রেম করছে, ওখানে গিয়ে চুরি করতে যাচ্ছে, কেন? ওখানে গিয়ে মদ গিয়ে ঘুরছে। বাড়িতে এসে করবি, তোকে এই ভাইটাকে এই এলাকার মানুষ চেনে, একে যদি রাত 10টার সময় এখানে দেখে তাহলে ভাববে যে ভাই এখানে দাঁড়িয়ে আছে কোনো নিউজ বা কোনো ব্লগ করার জন্য। এ যদি ওখানে কেরালায় বা মহারাষ্ট্রে বা গোয়াতে বা যেখানে ইচ্ছা সেখানে গিয়ে রাত 10টায় ঘুরে, তাহলে পুরো কি ব্যাপার রে, চশমা পরে ছেলেটা ঘুরছে, কি আছে দেখে, এটা তো স্বাভাবিক জিনিস। তাহলে তাকে সেখানকার আইন যেটা আছে সেটা মেনে চলতে হবে, এটাই বোঝাতে চাইছি। যে ওখানে গেছো মানে ওই মাথার গাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে কামাই করব, মাল কামাবো আর বাড়ি এসে খরচ করবো নবাবের মতো, এটাই তো ব্যাপার। একটা কোশ্চেন ছিল স্যার, একটা প্রাইভেট কোম্পানিতে কোনো ছেলে একটা জব করছে, ঠিক আছে, তাকে অফার লেটার কিছু দেয়নি, সে কি তাকে যদি কোম্পানি হাঁটিয়ে দেয় ওখান থেকে বিনা পেমেন্ট দিয়ে? কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি যখন তৈরি হয় তখন সরকারের কাছে একটা রুলস রেগুলেশন জমা দিয়ে তৈরি হয়। ওই রুলস যদি ভায়োলেট করে তাহলে বেনিফিট পাবে, আর তুমি যদি মাতব্বরি করে ছুটে যাও তাহলে বেনিফিট পাবে না। ওটাই না, কোম্পানি যদি ওকে ডাইরেক্ট হাঁটিয়ে দেয়, কমিটি যেরকম ওর থেকে টার্মিনেশন লেটারের রিজন দেখাতে হবে, 15 দিন আগে জানাতে হবে, এগুলো যদি না করে তাহলে কোম্পানিও বুঝবে, কোম্পানিরও কোমরে দড়ি পড়বে, কোম্পানি মানে যে বিশাল কিছু আমি কোম্পানি, এরকম
ব্যাপার নয়, আইনের সামনে কেউ কিছু না, আমিও না, আমি নিজেও না।